শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশে দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন মানারাত এসেট লিমিটেডের পরিচালক এইচ.এম. ওয়ালিউল্লাহ গাজী সেলিম। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমি আছি আরিফা আক্তার নিপা। তো আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। স্বাগতম একুশে টিভির সকল দর্শক এবং আপনার সহ সকল শুভেচ্ছা জানাই সবাইকে। খুবই ভালো লাগছে যে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আপনি প্রায় 15 বছর যাবত সৌদিতে আছেন এবং বাংলাদেশের সাথে কিন্তু এক নারীর টান বরাবরই রয়ে গিয়েছে, ছুটে আসেন নারীর টানে বাংলাদেশে। তো আগে আমি জানতে চাচ্ছি যে কেমন করে যাওয়া হলো সৌদিতে, কেন চলে যাওয়া হলো? সেটা আসলে আমার মায়ের ইচ্ছেতে যাওয়া। আসলে আমি যখন দারুল ইসলাম ইউনিভার্সিটি থেকে কম্পিউটারে মাস্টার্স কমপ্লিট করি, আমি সেই বছর রেজাল্ট আউট হওয়ার আগেই আমার ভাই আমার জন্য চেষ্টা করেছেন বিদেশে যাওয়ার জন্য। মায়ের ইচ্ছে ছিল যে অবশ্যই আমি সৌদি আরবে যেন যাই। আমার একটি ব্যাকগ্রাউন্ড আছে, আমি কিন্তু কোরআনে হাফেজ, স্টার্টিং মাই এডুকেশন লাইফ। সেক্ষেত্রে আমি কোরআনে হাফেজ হওয়ার পর আমার মার ইচ্ছে ছিল যে আমি সৌদি আরবে যাই এবং সেখানে কাজ করি। তো সেটা মাস্টার্স পরীক্ষা দেওয়ার শেষ হওয়ার পরপরই, রেজাল্ট আউট হওয়ার আগেই আমার ভিসাটা হয়ে যায়, যার কারণে আমি সৌদি আরবে চলে যাই 2000 সালের 19 নভেম্বর। এবং সেখানে আমরা জানি যে আপনি খুব ভালো কাজ করছেন এবং বাংলাদেশের জন্য অনেক কাজ করছেন, আপনি বিনিয়োগ করছেন। আপনি একটু জানতে চাচ্ছি কি ধরনের সেখানে কাজ করছেন এবং বাংলাদেশের জন্য আসলে কি ধরনের আপনার কাছ থেকে বাংলাদেশ কি পাচ্ছে? হ্যাঁ, আমি আসলে ওখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, নেম হচ্ছে ট্রাকো, TRACO, ওখানকার আপনার পার্চেসিং ম্যানেজার হিসেবে আছি সিন্স 15 ইয়ার্স এবং 34 কান্ট্রি আমার করেসপন্ডেন্সের আছে, সে করেসপন্ডেন্স করি আমি কোম্পানির জন্য। এবং বাংলাদেশের জন্য আসলে চিন্তা অনেক কিছুই হয়, যে ইচ্ছে জায়গা অনেক কিছু করি বাংলাদেশের জন্য এবং প্রতি বছর বাংলাদেশে আসি। এবং সেটা হচ্ছে আসলে বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি আপনার মানুষগুলোর প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন সবার প্রতি যে আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা। সেক্ষেত্রে প্রতি বছরই আমি আমার বাচ্চা ফ্যামিলি নিয়ে আমি এখানে চলে আসি। আচ্ছা, আমি জানি যে আপনি বাংলাদেশে বিনিয়োগ করেছেন, আমি আপনার পরিচিতিতে বলেছি। বাংলাদেশে যে বিনিয়োগ করেছেন, কি মনে হচ্ছে যে আসলে কি সেরকম বিনিয়োগ করার মতো নির্ভরযোগ্য একটা দেশ বাংলাদেশ? আসলে এটা আমার জন্মভূমি, এটা আমার দেশ। বিনিয়োগের পরিবেশ পরিস্থিতি সেটা আসলে ডিপেন্ড করে আমার মাইন্ডসেটের উপরে। আমি চিন্তা করেছি যে আমি চিন্তা করেছি বাংলাদেশে আমি ইনভেস্টমেন্ট করব, যাই কামাই করি, যাই ইনকাম করি আমার জীবনে, যাই কিছু হয় সঞ্চিত। আমরা কয়েকজন ফ্রেন্ডে মিলে মানারাত এসেট লিমিটেড নামে একটি আবাসন একটি কোম্পানি স্থাপন করেছি 4 বছর আগে। তো সেটার মধ্যে আপনি এখন আমাদের 3টি প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করেছি আর 2টি প্রজেক্ট চলমান আছে। আচ্ছা, এই পর্যন্ত আবাসনের সাথে যেহেতু যুক্ত, যে এখন কিন্তু একটা শিল্পের পর্যায়ে চলে গেছে, আবাসন শিল্প কিন্তু আমরা বলছি, শিল্পের মর্যাদা যখন পেয়ে গিয়েছে, আসলে এই সেক্টরটাতে সম্ভাবনা কেমন দেখছেন আপনি? সম্ভাবনা, আমরা যারা প্রবাসে থাকি আসলে আমাদের সকলের ইচ্ছে এবং আশাই থাকে যে ঢাকা অথবা চট্টগ্রামে একটা আবাসন প্রক্রিয়া থাকুক। আচ্ছা, তো সেই উদ্যোগটাকে আমরা মনস্তাত্ত্বিক ভাবে নিয়েই যে আমরা 20 জন ফ্রেন্ড মিলে যে একটা মানারাত এসেটস নামে একটা কোম্পানি স্থাপন করেছি এবং আমাদের ইচ্ছে যারা প্রবাসে আছে বাংলাদেশিদের জন্য আমরা আমাদের হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিয়েছি। কিন্তু মেইন হচ্ছে যে প্রবাসে যারা আছে, ইভেন সৌদি আরব, ইউরোপ, আমেরিকা যেখানেই থাকুক না কেন, প্রত্যেকের জন্য একটি অত্যন্ত চিপ মূল্যে, অত্যন্ত সর্বমূল্যে যেন আমরা ফ্ল্যাট হস্তান্তরটা করতে পারি এবং নির্ভরযোগ্য, যেখানে কোনো চিটারি না হয়। অত্যন্ত আন্তরিকতা, শ্রদ্ধা এবং আপনার অনেস্টি, ডিগনিটি সবকিছু বিবেচনা করেই আমরা এই শিল্পে হাত দিয়েছি এবং আশা করি আমরা অনেক কিছু পেয়েছি এই পর্যন্ত। কিন্তু এখন একটু নাজুক পরিস্থিতিতে আছে আবাসন শিল্প, আপনি জানেন নিশ্চয়ই আমাদের বাংলাদেশ, এবং আপনি একটু বলেন যে প্রতারণার শিকারও কিন্তু হচ্ছে যারা কিনছেন, পাচ্ছে না, উঠতে পারছে না, বা তাদের সাথে যে কথা থাকে সেই কথাটা তারা রাখছে না। তো এই বিষয়টা তো খুব দুঃখজনক এবং আমাদের শিল্পের জন্য অনেক দুঃখজনক এবং এটা আমি কখনো মেনে নিতে পারি না। কারণ আমি একজনের টাকা যখন আমার হাতে আসবে, এটা আমার কথা হচ্ছে আমি আমানত রক্ষা করব এবং তার যে কষ্টার্জিত যে টাকা, এই টাকার পরিমাণে আমি ওই পরিমাণ তারকে আমি সাপোর্ট দিয়ে যাব। এবং যেটা বলছেন আপনি যে মানুষ এখন আপনার যেভাবে চাচ্ছে সেভাবে এই শিল্পে পাচ্ছে না, কমিটমেন্টটা ঠিক রাখতে পারছে না। কমিটমেন্টটা আসলে ঠিক না রাখার পেছনে কারণও আছে। সেটা হচ্ছে কি, আপনি ধরেন বাংলাদেশের টোটাল আপনার এই ওয়েদার বলেন, পলিটিক্যাল ক্রাইসিস বলেন, সে কারণে হয়তো কমিটমেন্টটা রক্ষা হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করছি ডিউ টাইমে এনি হাউ
ডিউ টাইমে আমরা হ্যাঁ ওটা আমরা হ্যান্ডওভার করার জন্য। আরেকটা বিষয় যে একটা সময় ছিল আজ থেকে 10 বছর আগে কিছুটা হলেও মধ্যবিত্ত নাগালের মধ্যে ছিল, কিন্তু ক্রমাগতই যেন দূরে সরে যাচ্ছে। সেই মনে হচ্ছে যে স্বপ্নটার যেন অনেকই দূরে। তো এই বিষয়টা যে মধ্যবিত্তদের জন্য, মধ্যবিত্ত নাগালের, আমরাই তো মধ্যবিত্ত, আমরা তো উচ্চবিত্ত না, আমরাই মধ্যবিত্ত মনে করি। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার কস্টিং প্রাইস যেটা হয়, যেটা হচ্ছে ল্যান্ড কিনতে বা ল্যান্ড ওনারের সাথে যে এগ্রিমেন্টে যায় আমরা, এরপরে আপনার মেকিং চার্জ যেটা বলা হয়, এটা কস্টিং প্রাইসই আমরা দিচ্ছি। হয়তোবা আমাদের যে আপনার লোকবল আছে তাদের স্যালারি যেটা হয় ওটা খুব অল্প পরিমাণে আমরা এটা অ্যাড করে নিয়ে আমরা স্বল্প মূল্যেই আমরা ফ্ল্যাটটা হস্তান্তর করছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সাথে কিন্তু আমাদের যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্প আতঙ্ক, এটাও কিন্তু একটা কাজ করছে। পরিকল্পিত নগরায়ন কিন্তু বাংলাদেশে একটা আতঙ্কের বিষয়। সেক্ষেত্রে যে গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন যেটা আছে, আর্থকোয়াক আপনার যেটা আছে ফ্যাসিলিটিস, ওটা দিয়ে আমরা সব ফ্যাসিলিটি গুলো দিয়ে আমরা এই কাজে নেমেছি ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা থাকলে অবশ্যই আপনার যেই কাজে নেমেছে সফলতা অবশ্যই হাতে ধরা দিবে। এবার একটু আপনার প্রসঙ্গে আসতে যাচ্ছি যে এই যে এত কাজ করছেন, বাংলাদেশে কাজ করছেন, সৌদিতে করছেন, তারপর আমরা জানি কিন্তু যে মনের মধ্যে একটা স্বপ্ন আছে, আমরা সেই স্বপ্নের জায়গাটায় যদি একটু যাই, আমি যতদূর জানি একটা বৃদ্ধাশ্রমের স্বপ্ন আছে। কেন এই স্বপ্নটা? কেন এই স্বপ্নটা? আসলে আমি খুব লেখালেখি করি, আমি একটু লেখালেখি করি ছোটকাল থেকে। সেক্ষেত্রে মায়ের প্রতি আমার অগাধ একটু ভালোবাসা, যে ভালোবাসা কখনো খণ্ডন করা যায় না। ওই ভালোবাসায় সিক্ত হয়েই আসলে আমি মায়ের প্রতি একটা কিছু করার চিন্তা ভাবনা করছি। পৃথিবীতে আসলে অগণিত মা আছেন যাদেরকে আসলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। হয়তো আপনার মতো ছেলে নাই সেই মাদের, হয়তো বা নাই, যে থেকেও নাই, যেটা বলবো সেই মাদের জন্য এই যে ভাবনাটা কত দূর এগোচ্ছে? আমি আমার ফেনীর আমার যে গ্রামের বাড়ি, আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, তারপরে আমার বাড়ির সামনে যে বড় একটা কবরস্থান আছে, আমার বাবা শুয়ে আছেন ওখানে। আমার আসলে ছোটকাল থেকে একটা ইচ্ছে ছিল যে আমার বাবা এবং মায়ের নামে একটা জিনিস করব। তো সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমের জন্য আমি জায়গা ঠিক করেছি, আমার ভাই বোন সবাই আমাকে সহযোগিতা করছেন এ ব্যাপারে। তো ইনশাআল্লাহ জায়গা যেহেতু হয়ে গেছে, as soon as possible এবার একটু সৌদি প্রসঙ্গে ফিরতে চাচ্ছি। আপনি যেহেতু 15 বছর যাবত সেখানে বসবাস করছেন, একটা বেঙ্গলি কমিউনিটি আছে, কি অবস্থা সেখানকার? পড়াশোনা বলেন, কালচারাল সেক্টরটা বলেন, আমরা যতটুকু জানি সেই পুরোপুরি অফ কালচারাল সেক্টরটা। তাহলে বিনোদনের মাধ্যম কি শিশুদের জন্য? বিনোদন হচ্ছে আমরা হিউজ বাংলাদেশ কমিউনিটি জেদ্দায় বাস করে, এটা আমি মনে করি 5 লক্ষ বাংলাদেশি আছে পরিবার নিয়ে। জেদ্দাতে 2টা স্কুল আছে আমাদের, একটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট যেটাকে করে আপনার প্রোভাইড করে, আর একটা হচ্ছে ব্রিটিশ ক্যারিকুলামের ক্যামব্রিজের একটা স্কুল আছে। তো আমার বাচ্চা ওইটাতেই পড়ে, 2টা বাচ্চা আমার ওখানেই পড়ে। স্কুলগুলো আসলে খুবই ভালো, ওখানে আমরা বাংলাদেশ কমিউনিটিটা খুব ইউনিটি থাকি। পলিটিক্যালি ডিভাইড থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশ কমিউনিটির ক্ষেত্রে আমরা খুবই ইউনাইটেড, এবং আমরা আসলে খুবই অত্যন্ত আনন্দিত এমন একটি কালচারের সাথে। আমরা কাজ করি সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত হলে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি, বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ি, পার্কে যাই। কালচার বলতে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাই, সি বিচে যাই, এবং ওরা খুব এনজয় করে। কারণ একটা সিকিউর লাইফ, ইয়েস। রাত্রে সারা রাত আমরা ওখানে থাকি, ফজর নামাজের আগে দিয়ে আমরা বাসায় ফিরি। এটা একটা বড় বিনোদন। বাচ্চারা মা বাবার সাথে। পড়াশোনার দিকটা তো আমরা জানতে চাইলাম। আর আপনার কি মনে হচ্ছে যে আসলে সেখানে কি কোন রকম সমস্যা ফিল করছে যারা বাস করছে? আসলে আমরা কখনো সমস্যা ফিল করি না, কারণ আমরা যে লেভেলে আছি এই লেভেলে আমরা সবকিছু লিগেল, সবকিছু গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন মেনে আমরা চলি। হয়তো কিছু বাংলাদেশি আছে যাদেরকে মার্সি করেছিল সৌদি গভর্নমেন্ট বিফোর 1 ইয়ার, যারা ইলিগেল ছিল তাদেরকে লিগেল করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তো এদের মধ্যে অনেকেই লিগেল হয়ে গিয়েছে। আসলে আমাদের কারণেই আমরা আসলে কোনো প্রবলেমে পড়ি, সৌদি গভর্নমেন্ট থেকে আমরা কখনো প্রবলেম ফিল করি না। কারণ আমরা এমন এক জাতি, আমরা কথার মধ্যে অনেক সময় আমরা হাতাহাতির পর্যায়ে চলে যাই, সেটাই আমাদের জন্য খুবই খারাপ। হ্যাঁ, দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য। অনেক বাঙালি আছে আপনার মতো যারা আছেন, অনেক মেধাবী আছে যারা কিন্তু আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে সেখানে প্রবাসী হিসেবে সেখানে বাস করে, এবং আমাদের আমরা যে অস্থির অবস্থার মধ্যে বসবাস করছি সেই ক্ষেত্রগুলোতে কিন্তু তারা অনেক লেখালেখি করছেন, আমাদের মানবিক সহায়তা দিচ্ছেন। আসলে এই জায়গাটা কিন্তু এখনো হারিয়ে যায়নি। না, ওখানে হারিয়ে যাবে। সবাই মানবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, সৌদি জেদ্দা প্রবাসীরা সবচেয়ে এগিয়ে। আমি মনে করি আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, সিডর হয়েছে, হিউজ মানি কালেকশন হয়েছে জেদ্দা থেকে, প্রবাসী বাংলাদেশিরাই করেছে। আমরা আসলে এমন একটা ইউনিটে বাস করি যেখানে আর আমরা কখনো ফিল করি না যে আমরা বাংলাদেশের বাইরে।
আমরা প্রতি বৃহস্পতিবার বিশাল একটা পার্টি হয় আমাদের, মানে আমাদের কমিউনিটির মধ্যে থেকে কয়েকটা পার্টি। আপনি মানে যদি কখনো ভিজিট করেন, আমি খুব হার্টলি চাইবো যে ইটিভি পরিবারের সদস্যদেরকে যে যখনই সুযোগ পান যে আসেন, দেখেন বাংলাদেশ কমিউনিটি কত এনজয় করতেছে ওখানে, মানে ফিল করছে না যারা বাংলাদেশের বাইরে আছে, একটা বাংলাদেশ ওরা গড়ে নিয়েছে ওখানে, মানে একটা বাংলাদেশ করে নিচ্ছে। অবশ্যই আমাদের বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করছে। এটা খুবই একটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে যারা প্রবাসে বাস করছেন এবং আপনারা যারা আপনাদের মেধা দিয়ে প্রতিভা দিয়ে সেখানে কাজ করছেন, এবং আপনার মতো তো অনেক বাংলাদেশিরাও সেখানে কাজ করছে, তারা কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করছে মেধা পরিচয় দিয়ে? না, আছে, অনেক বাংলাদেশি আছে আমাদের থেকে, আরো অনেক ভালো ভালো পজিশনেও বাংলাদেশি আছে, নাই যে তা না। এক বাংলাদেশি অনেক বাংলাদেশি আছেন যারা বাংলাদেশটাকে হিউজ 50 লাখ প্লাস স্যালারি পাচ্ছেন, অনেক ভালো ভালো পজিশনে আছেন। মানে আসলে ভালো থেকে উপর থেকে লয়ার লেভেল পর্যন্ত আমরা ভালো পজিশনে আছি, সবার সাথে ভ্রাতৃত্ব বোধ নিয়ে আসি, কোনো এবং সর্বমনের মধ্যে কিন্তু একটা কাজ করে যে বাংলাদেশের জন্য কিছু করা। সবাই আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন বাংলাদেশ? বাংলাদেশি সবাই, যে কেউ যে কোনো কিছু করতে চাচ্ছে, একটু সহায়তার হাত চাইলেই আমরা সবাই বাড়িয়ে দেয়। মানে এমন এক বাংলাদেশ, সেখানে আসলে আমি কখনো ডিভাইড দেখি না। আমরা আমাদের মতো করে ওখানে একটা সমাজ ব্যবস্থা তৈরি করে নিয়েছি, আমাদের মতো করে আমাদের একটা ইউনিট তৈরি করে নিয়েছি, আমাদের মতো করে আমাদের একটা বাংলাদেশি কালচার তৈরি করে ফেলেছি। ওখানে 21শে ফেব্রুয়ারি যেভাবে হয় বাংলাদেশের থেকে কোনো অংশে খারাপ হয় না। 26শে মার্চ প্রজন্ম যেখানে তৃতীয় প্রজন্ম যে বেড়ে উঠছে, তারা বাংলাদেশের এই যে ইতিহাস ঐতিহ্য কালচার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কতটুকু জানে? অনেক জানে ওরা, অনেক জানে। 21শে ফেব্রুয়ারি আমরা ওখানে পালন করি, 26শে মার্চ পালন করি, তারপরে স্বাধীনতা, সবগুলা মানে আমরা বাংলাদেশের সাথে একই লেভেলেই কাজ করি, একই লেভেলে কাজ করি। আমরা কখনো ফিল করি না বাংলাদেশের যে পোশাক আশাক, যে 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ কালো ড্রেস, বা আপনার 26শে মার্চ লাল সবুজ। যখন বাংলাদেশে ছিলেন তখন আপনি নাটকের সাথে পদাতিকের সাথে যুক্ত ছিলেন, মঞ্চ করেছেন। এই যে বিষয়গুলো, এগুলো কি মিস করেন? এগুলো অবশ্যই মিস করি, কারণ ওখানে আসলে নাটক করার কোনো সুযোগ নেই। তারপর আমরা চেষ্টা করি যে 26শে মার্চ বা আপনার এই 16 ডিসেম্বরে একটা ছোট একটা পথনাটক বা একটা মানে মঞ্চ নাটকের না হলেও ছোট একটা নাটক মঞ্চে উপস্থাপন করার জন্য মোটামুটি সবাই আমরা একযোগে কাজ করি ওখানে। আচ্ছা, আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি যে যারা আপনারা খুব ভালো পজিশনে আছেন সেখানে বাংলাদেশের জন্য যে করছেন বা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের সরকারেরও কিন্তু একটা পৃষ্ঠপোষকতা দরকার, সেই ক্ষেত্রে কতটুকু সহায়তা পাচ্ছেন? অতটুকু সহযোগিতা আসলে আমরা বাইরে থেকে অতটুকু প্রয়োজন হয় না, আমরা নিজেরাই করি। আমরা শুধু চাই সিকিউর ফিল্ডটা, আমরা সিকিউরিটি চাই গভর্নমেন্ট কাছ থেকে। আমরা যারা বাইরে থেকে দেশে আসি, আমাদের একটু সিকিউরিটি দিলে, আমাদের যদি যে কাজগুলো আমরা চাচ্ছি, যেমন এখন বৃদ্ধাশ্রম করতে যাব, কাগজপত্রের ব্যাপার আছে, গভর্নমেন্টের রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, ওগুলো যদি আমাদেরকে ইজিলি প্রোভাইড করা হয় তাহলে আমরা হ্যাপি। আমরা গভর্নমেন্টের কাছে এমন কিছু বেশি চাই না। আচ্ছা, এটা আমাদের প্রত্যাশা থাকলো যে অন্তত এই দিকটা আমাদের যারা আছেন সরকার ঊর্ধ্বতন পর্যায়ে তারা অবশ্যই কাজ করবে। এটা মহৎ একটা উদ্যোগ। একদম শেষ পর্যায়ে আমরা কিন্তু অনুষ্ঠানের বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা জেনেছি, আপনার বিনিয়োগের কথাও জানলাম বাংলাদেশে। আর কি আছে, আর কি কোনো স্বপ্ন আছে যেটা নিয়ে খুব ভাবেন আপনি? আমি জানি যে খুব লেখালেখি করেন আপনি, এরকম কিছু আছে? ইচ্ছে আছে যে মানে একটু কিছু লেখালেখি করে ওটার মাধ্যমে বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য, যে বাংলাদেশের নতুন প্রজন্ম আসলে কি চায়, কি করতে চায়, তাদের ভিশনটা কি, মিশনটা কি। বাংলাদেশের টোটাল বলেন আপনার ন্যাচারাল ডিজাস্টার বলেন বা পলিটিক্যাল ক্রাইসিস, এর মধ্য থেকেও আমরা ভালো কিছু করতে পারি। এবং আপনি যেমন অসহায় মাদের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের কিন্তু অনেক অসহায় শিশু আছে এবং ইদানিং কিন্তু অনেক নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। তাদের জন্য কি আপনার কোনো কিছু আছে? তাদের জন্য অবশ্যই আছে। আমি প্রথমে আমার মা বৃদ্ধাশ্রমটা যদি আমি শেষ করি, তার সাথে সাথে আমি হয়তোবা পথ শিশুদের জন্য আমার ওই জায়গাতে বা অন্য জায়গাতে আমি একটা ইনস্টিটিউশন দাঁড় করানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা আমাদের আন্তরিক প্রত্যাশা থাকলে স্বপ্নগুলো, এবং আপনাকে দেখে সমাজে যারা আছেন এবং যারা প্রবাসে আছেন তারা অবশ্যই উৎসাহী হবেন এবং উদ্যোগ নেবেন, এরকম মহৎ উদ্যোগের সাথে যুক্ত হবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি এবং অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। আপনাকেও ধন্যবাদ, ইটিভি পরিবারকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, প্রবাসে যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। একুশে দুপুর আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।